সাধারণ গণিত দিনাজপুর বোর্ড 2019 এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর এটা হচ্ছে পার্ট 2, অর্থাৎ 11 থেকে 20 পর্যন্ত 20টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো 11 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে 1/4 টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে 64। আর এখান থেকে x এর মান আমাদের বের করতে হবে। তাহলে এটা আমি লিখতে পারবো, এই যে 4 টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাকে যদি আমি উপরে নিয়ে যাই, 4 টু দি পাওয়ার মাইনাস এক্স এটা ভাগ অবস্থায় আছে, এটাকে যদি আমি লবে নিয়ে যাই তাহলে এটা আমি লিখতে পারবো 4 টু দি পাওয়ার এক্স। কারণ হর থেকে যখন লবে যাবে তখন পাওয়ারের চিহ্ন পরিবর্তন হবে, তাহলে এটাকে লিখতে পারবো 4 টু দি পাওয়ার এক্স। আর 64কে লিখতে পারবো হচ্ছে 4 কিউব। তাহলে এখানে ভিত্তি দুইটা একই রকম, তাহলে পাওয়ার সমান পাওয়ার লিখতে পারবো, বা এখানে লিখতে পারবো x ইকুয়াল 3। যেহেতু ভিত্তি দুইটা একই রকম তাহলে পাওয়ার সমান পাওয়ার লিখতে পারবো, তাহলে x ইকুয়াল হচ্ছে 3। তাহলে 11 নম্বর যে কোশ্চেন তার উত্তর হচ্ছে 3, অর্থাৎ ক নাম্বার। তারপর 12 নং কোশ্চেন। 12 নং কোশ্চেন হচ্ছে এল এম এন একটি ত্রিভুজ, এইখানে এম এন বাহুর সমান্তরাল বাহু হচ্ছে XY। XY কিন্তু এই যে x বিন্দুটা এল এম এর মধ্যবিন্দু হতেও পারে আবার নাও হতে পারে। এই যে y সেটা এল এন এর মধ্যবিন্দু হতে পারে আবার নাও হতে পারে, কিন্তু এইখানে এই যে XY রেখাটা সেটা এম এন রেখার সমান্তরাল যদি হয়, তাহলে এই তথ্যটার জন্য, অর্থাৎ এম এন রেখার সমান্তরাল হচ্ছে XY, তাহলে নিচের কোনটি সঠিক। তো এখানে যদি আমি প্রথমটা চিন্তা করি, আর আমরা জানি যে কোনো ত্রিভুজের কোনো ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা, তাহলে এল এম এন একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এম এন বাহুর সমান্তরাল সরলরেখা হচ্ছে XY। তাহলে একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা, তাহলে যে কোনো বাহু এম এন এর সমান্তরাল সরলরেখা হচ্ছে XY। এই যে এম এন এর সমান্তরাল সরলরেখা হচ্ছে XY, এই যে XY রেখাটা অপর বাহুদ্বয়কে, অর্থাৎ এল এম এবং এল এন এই বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, যেহেতু এম এন আর XY সমান্তরাল, তাহলে এই সমান্তরাল রেখাটা এম এন ছাড়া, এই যে সমান্তরাল বাহুটা ছাড়া অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করবে, অর্থাৎ XYটা এল এম এবং এল এন কে সমান অনুপাতে বিভক্ত করবে। তাহলে এখানে আমরা লিখতে পারি এল এক্স অনুপাত হচ্ছে এক্স এম ইকুয়াল এল ওয়াই অনুপাত ওয়াই এন, এটা আমরা লিখতে পারি। তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি, বা এটাকে আমরা লিখতে পারি যে এল এক্স ভাগ এক্স এম ইকুয়াল, এখানে লিখতে পারি এল ওয়াই ভাগ হচ্ছে ওয়াই এন। তো এইখানে এল এক্স অনুপাত এক্স এম ইকুয়াল এল ওয়াই অনুপাত ওয়াই এন, এইরকম কোনো অপশনে এরকম কিছু দেওয়া নেই। যেমন এল এম অনুপাত এল এন এটা দেওয়া আছে, আবার সবগুলাতেই এল এম। তো আমাদের পুরো এল এম বাহু বের করতে হবে আর এল এন বাহু বের করতে হবে। তাহলে এইখানে আমরা কি লিখতে পারি, আমরা এটা ব্যস্তকরণ করে দিতে পারি। তাহলে এখানে লেখা যাবে এক্স এম আর নিচে লেখা যাবে এল এক্স, আর ব্যস্তকরণ করে দিলে ওয়াই এন হচ্ছে উপরে আর এল ওয়াই হচ্ছে নিচে। তারপর আমরা এখানে যোজন করে দিই, যদি যোজন করি তাহলে এখানে এক্স এম প্লাস এল এক্স আর নিচে এল এক্স এর এল এক্সই থাকবে। আর যদি যোজন করে দিই তাহলে এটা ওয়াই এন প্লাস এল ওয়াই আর নিচের এল ওয়াই থাকবে। যোজন মানে হচ্ছে এই যে লব যেটা থাকবে, লবের সাথে হরটা যোগ হবে। এখানে লব এল ওয়াই এন আছে আর ওয়াই এন এর সাথে হর যোগ হবে, অর্থাৎ এল ওয়াই যোগ হবে, আর হরই থাকবে। আর যদি যোজন বিয়োজন করতাম তাহলে উপরে যোগ হতো, আবার নিচে
লব থেকে হরটা মাইনাস হতো, এখানে শুধু আমরা যোজন করেছি। তাহলে এইখানে এই যে এক্স এম আর এল এক্স যদি যোগ করি, এটা হচ্ছে এক্স এম প্লাস এল এক্স যদি যোগ করি তাহলে আমরা এল এম রেখা পাই। আর আমাদের এল এম রেখাই দরকার, প্রত্যেকটা অপশনের প্রথমে এল এম রেখাটা আছে, তাহলে আমাদের এল এম রেখা দরকার। আর এখানে হরে আছে এল এক্স ইকুয়াল, আর এখানে ওয়াই এন, এই যে ওয়াই এন প্লাস এল ওয়াই, এই যে এল ওয়াই এন আর এল ওয়াই যদি যোগ করি তাহলে আমরা পাবো এল এন, আর নিচে আছে হচ্ছে এল ওয়াই। তো এখন এটাকে আমরা লিখতে পারি, এল এম অনুপাত এল এক্স ইকুয়াল এল এন অনুপাত এল ওয়াই। তাহলে এই যে এল এম অনুপাত এল এক্স ইকুয়াল এল এন অনুপাত এল ওয়াই। তো আচ্ছা, এই লাইনটা থেকে এই যে আমরা এই লাইনটা কেটে দিলাম, এই লাইনটা থেকে কি লেখা যায়? এই লাইন থেকে লেখা যায় যে এই যে এল এম থাকুক, আর এই যে এল এনটা এখানে গুণ অবস্থায় আছে, অর্থাৎ উপরে আছে, এই পাশে আসলে ভাগ হয়ে আসবে, এল এন হয়ে যাবে। আর এই এল এক্সটা ভাগ অবস্থায় আছে, আর যদি ওই পাশে যায় তাহলে গুণ হয়ে যাবে, অর্থাৎ এল এক্স ভাগ এল ওয়াই। এখন যদি আমরা অনুপাত করি তাহলে পাবো এল এম অনুপাত এল এন, এই যে এল এম অনুপাত এল এন ইকুয়াল এল এক্স অনুপাত এল ওয়াই, এই যে এল এক্স অনুপাত এল ওয়াই। তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি যে এল এম অনুপাত এল এন ইকুয়াল এল এক্স অনুপাত এল ওয়াই। তাহলে এইখানে এই যে 3 নম্বর অপশনটার সাথে মিলে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি 12 এর রেজাল্ট হচ্ছে 3। তারপর প্রশ্ন নং হচ্ছে 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে ত্রিভুজ পি কিউ আর এ পি আর ইজ গ্রেটার দেন পি কিউ এবং কোন পি এর সমদ্বিখণ্ড কিউ আর কে ও বিন্দুতে ছেদ করে, আর এই জন্য 1 নং 2 নং এবং 3 নং এর মধ্যে কোনগুলো সত্য বা মিথ্যা এগুলো আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমি একটা ত্রিভুজ অঙ্কন করে নিই। ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ পি কিউ আর, যেখানে পি আর ইজ গ্রেটার দেন পি কিউ, অর্থাৎ পি আর বাহুটা বড় আর পি কিউ বাহুটা ছোট। তাহলে এই যে ত্রিভুজটা অঙ্কন করে নিলাম, আর এখানে নাম হচ্ছে পি আর কিউ আর আর। তাহলে এই যে পি আর বাহুটা বড় আর পি কিউ বাহুটা ছোট। এখন কোন পি এর সমদ্বিখণ্ডক, এই যে কোন পি, এটা কোন পি কে আমরা সমদ্বিখণ্ডিত করব, কোন পি এর সমদ্বিখণ্ডক কিউ আর কে ও বিন্দুতে ছেদ করে। তাহলে কোন পি এর আমরা সমদ্বিখণ্ডিত করে দিলাম, এই সমদ্বিখণ্ডকটা কিউ আর কে ও বিন্দুতে ছেদ করবে। তো এর জন্য নিচের কোনগুলো সত্য আমরা বের করি, দেখি এক নাম্বার যে অপশনটা আছে এটা সত্য কিনা। এখানে হচ্ছে পি কোণ পি ও আর এটা হচ্ছে এই কোণটা। তাহলে পি ও আর এই কোণটা কিন্তু এই যে পি ও কিউ এই ত্রিভুজের জন্য এটা একটা বহিস্থ কোণ। পি ও আর এটা হচ্ছে একটা বহিস্থ কোণ, পি ও কিউ এই ত্রিভুজের জন্য, এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এই যে পি ও কিউ, এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে পি ও আর। আর আমরা জানি বহিস্থ কোণ হচ্ছে অন্তঃস্থ বিপরীত কোণের যোগফলের সমান। তাহলে বহিস্থ কোণ আর এই কোণটা হচ্ছে অন্তঃস্থ সন্নিহিত কোণ, এই তিনটা হচ্ছে অন্তঃস্থ কোণ, কারণ এই ত্রিভুজের জন্য এটা হচ্ছে বহিস্থ কোণ, আর এই ত্রিভুজের যে তিনটা কোণ তাদেরকে বলা হবে অন্তঃস্থ কোণ। আর এই যে এই কোণের সাথে যেটা আছে সেটা হবে অন্তঃস্থ সন্নিহিত কোণ, আর এইটা এবং এইটা এই দুইটা কোণ হবে অন্তঃস্থ বিপরীত কোণ। আর আমরা জানি কোন ত্রিভুজের বহিস্থ কোণটা অন্তঃস্থ বিপরীত দুইটা কোণের যোগফলের সমান, অন্তঃস্থ সন্নিহিত কোণ না, অন্তঃস্থ বিপরীত দুটো কোণের যোগফলের সমান। তাহলে এই যে পি ও আর এই যে এই কোণটা আমরা বলতে পারবো যে এই কোণ এবং এই কোণ এর যোগফলের সমান, অর্থাৎ ও পি কিউ এবং ও কিউ পি এর যোগফলের সমান। তাহলে এখানে পি ও আর এই যে পি ও আর এই কোণটা
এই কোণটা হচ্ছে এই কোণ এবং এই কোণের যোগফলের সমান। এখানে বলছে পি কিউ ও, হ্যাঁ পি কিউ ও এই কোণটা দেওয়া আছে। আর বলছে ও পি আর, এই যে ও পি আর, তো আমরা জানি এই যে পি ও রেখাটা পি কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই কোণটা যতটুকু এই কোণটা ততটুকু। তাহলে এখানে এখানে ও পি আর যা, ও পি আর যতটুকু ও পি কিউ ততটুকু, তাহলে ও পি আর এর পরিবর্তে আমরা ও পি কিউ বলতে পারি। তাহলে পি ও আর এই কোণটার যোগফল হচ্ছে এইটা এবং এটার সমান। তাহলে এখানেও দেওয়া আছে যে পি কিউ ও, এই যে পি কিউ ও এবং ও পি আর আর ও পি আর, আর ও পি আরকে আমরা বলতে পারি ও পি কিউ। তাহলে এই যে এই কোণটা এইটার আর এটার যোগফলের সমান এখানে বলা আছে, তাহলে 1 নম্বরটা আমরা সত্য বলতে পারি। তারপর হচ্ছে 2 নং হচ্ছে ত্রিভুজ পি ও কিউ এবং ত্রিভুজ পি ও আর, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে কিউ স্কোয়ার অনুপাত আর স্কোয়ার। এটা সত্য কিনা? দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত অনুরূপ বাহুগুলোর বর্গের অনুপাতের সমান তখনই হবে যখন দুইটা ত্রিভুজ সদৃশকোণী হবে। এখানে পি ও কিউ ত্রিভুজ এবং পি ও আর ত্রিভুজ দুটো সদৃশকোণী কিনা আমাদের দেখতে হবে। হ্যাঁ, এই ত্রিভুজের এই যে পি ও কিউ ত্রিভুজের এই কোণটা আর পি ও আর ত্রিভুজের এই কোণটা, এই দুইটা কোণ সমান, কিন্তু যেহেতু পি আর বাহু বড় আর পি কিউ বাহু ছোট, এটা প্রশ্নে দেওয়া আছে, তাহলে পি কিউ বাহু যেহেতু ছোট তার বিপরীত কোণটাও ছোট, আর পি আর বাহু যেহেতু বড় তার বিপরীত কোণটাও বড়, তাহলে এই কোণ আর এই কোণ সমান হচ্ছে না। আবার এইটা হচ্ছে স্থূলকোণ আর এটা হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে এই দুইটা ত্রিভুজ সদৃশকোণী না। যদি সদৃশকোণী না হয় তাহলে সদৃশকোণী মানে হচ্ছে এই ত্রিভুজের তিনটা কোণ এই ত্রিভুজের তিনটা কোণ যতটুকু করে এই ত্রিভুজের তিনটা কোণের সমান ওই ত্রিভুজের তিনটা কোণ হবে, অর্থাৎ একটা কোণ আরেকটা কোণের সমান সমান হবে, তিনটা কোণ তিনটা কোণের সমান হবে, তাহলে বলা যাবে যে ত্রিভুজ দুটি সদৃশকোণী। কিন্তু এখানে পি ও আর ত্রিভুজ এবং পি ও কিউ ত্রিভুজ দুটি ত্রিভুজ সদৃশকোণী না। আর যেহেতু সদৃশকোণী না, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত অনুরূপ বাহুগুলোর বর্গের অনুপাতের সমান হতে পারে না। যদি সদৃশকোণী হতো তাহলে এই তথ্যটা সত্য হতো, এই যে ক্ষেত্রফলের অনুপাত অনুরূপ বাহু ও কিউ আর ও আর এর বর্গের অনুপাতের সমান বলতে পারতাম আমরা। তাহলে 2 নং হচ্ছে মিথ্যা। তারপর এখানে পি কিউ অনুপাত হচ্ছে পি আর ইকুয়াল দেওয়া যে কিউ ও অনুপাত হচ্ছে ও আর, এই কথাটা সত্য কিনা? হ্যাঁ, 3 নম্বর কথাটা সত্য। কেন সত্য? তার কারণ হচ্ছে কোন একটা ত্রিভুজের, আমি আবারও ত্রিভুজটা অঙ্কন করে নিই, অর্থাৎ এই যে পি কিউ আর এটা একটা ত্রিভুজ, আর পি কিউ কোন পি এর সমদ্বিখণ্ডক হচ্ছে পি ও রেখাটা, অর্থাৎ এই কোণটা সমান। আর আমরা একটা উপপাদ্য জানি, সেটা হচ্ছে জেনারেল ম্যাথ 14 অধ্যায়ে আছে, সেটা হচ্ছে যে কোন কোণের সমদ্বিখণ্ডক বিপরীত বাহুকে, অর্থাৎ এই যে পি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে পিও, এই যে পিও রেখাটা এই কোন কোণের সমদ্বিখণ্ডকটা বিপরীত বাহুকে, এই যে পি কোণের বিপরীত বাহু হচ্ছে কিউ আর, বিপরীত বাহুকে এই সমদ্বিখণ্ডক রেখাটা বিপরীত বাহুকে এই যে কোণের সন্নিহিত বাহুদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করে, অর্থাৎ এই কোণের সন্নিহিত বাহু কিন্তু পি কিউ এবং পি আর, আর এই সমদ্বিখণ্ডকটাই বিপরীত বাহুকে এই সন্নিহিত বাহুদ্বয়ের অনুপাতে বিভক্ত করবে। অর্থাৎ আমরা বলতে পারবো যে পি কিউ আর পি আর বাহুর যে অনুপাত, পি কিউ এবং পি আর বাহুর যে অনুপাত, সেই অনুপাতে এই যে পিও রেখাটা এই তৃতীয় বাহুকে দ্বিখণ্ডিত করবে, অর্থাৎ ও কিউ অনুপাত ও আর, অর্থাৎ এই দুইটা বাহুর যে অনুপাত সেই অনুপাতে এই পিও রেখাটা কিউ আর বাহুকে দ্বিখণ্ডিত করবে, দ্বিখণ্ডিত নয় কিউ আর বাহুকে খণ্ডিত করবে, অর্থাৎ ও কিউ অনুপাত ও আর আমরা বলতে পারবো। তাহলে এখানে পি কিউ অনুপাত পি আর ইকুয়াল ও কিউ অনুপাত ও আর, এটা বলা যায়। তাহলে 1 নম্বর আর 3 নম্বর সত্য,
আর 2 নাম্বার মিথ্যা। তাহলে এখানে আমরা বলতে পারি যে এই যে খ 1 এবং 3 সত্য। আর এইখানে যেহেতু 2 নাম্বার মিথ্যা, তাহলে আমরা এখানে 2 আছে, ক মিথ্যা, এখানে 2 আছে, তাহলে এটাও মিথ্যা হবে, এখানে 2 আছে, তাহলে এটাও মিথ্যা হবে। তাহলে সঠিক হবে যে খ 1 এবং 3। তাহলে 3 নাম্বার অপশনটা বের না করেও কিন্তু আমরা রেজাল্টটা করে ফেলতে পারি। তো এখানে প্রচুরক আমাদের বের করতে হবে। তো প্রচুরক বের করতে হলে এই যে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে এই শ্রেণীতে, অর্থাৎ 42 থেকে 47-এ, তাহলে প্রচুরক শ্রেণী হচ্ছে 42 থেকে 47। আর আর প্রচুরক নির্ণয়ের সূত্র হচ্ছে L প্লাস F1 ভাগ F1 প্লাস F2 ইন্টু H। তো এইখানে L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, যেহেতু সবচেয়ে বেশি গণসংখ্যা এখানে, তাহলে এটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 42 প্লাস F1 হচ্ছে এই যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে আর আগের গণসংখ্যা বাদ দিতে হবে, 12 থেকে 11 বাদ দিলে 1। আর এই যে তাহলে এইখানেও F1 এর মান 1, এ প্লাসের প্লাস। আর F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে আর পরের গণসংখ্যাটা বাদ দিতে হবে, তাহলে 12 থেকে 6 বাদ দিলে হচ্ছে 6। আর ইন্টু H হচ্ছে শ্রেণীব্যাপ্তি, অর্থাৎ 30 থেকে 35-এ শ্রেণীব্যাপ্তি হচ্ছে 6। তাহলে এই যে শ্রেণীব্যাপ্তি 6। তাহলে যদি আমরা এই যে এখানে 42 আর এখানে 6 আর 1 যোগ করলে 7 আর এখানে 6, এখন যদি আমরা হিসেব করি তাহলে এটা পাওয়া যায় যে 42.86 পাওয়া যায়। তাহলে এই যে গ নাম্বার রেজাল্ট হচ্ছে 42.86, তাহলে 14 এর রেজাল্ট হচ্ছে গ। তারপর ঠিক এই শ্রেণী থেকেই, এই যে সারণী থেকে 15 নম্বর কোশ্চেনের অ্যান্সার করতে হবে। 15 নম্বর কোশ্চেন হচ্ছে মধ্যক শ্রেণীর ঊর্ধ্বসীমা কত। তাহলে আগে মধ্যক শ্রেণী বের করি। আমরা যদি ক্রমযোজিত গণসংখ্যা বের করি তাহলে এটা হবে 3, আর 3 আর 11 যোগ করলে কত হবে, এটা হবে 14। আর 14 আর 12 যোগ করলে কত হবে, 14 আর 10 24, এটা হচ্ছে 26। 26 আর 6 যোগ করলে হবে 32, 32 আর 4 যোগ করলে হবে 36। এখন যদি আমি 36কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 18। তাহলে মধ্যক শ্রেণী হচ্ছে 18 আমাদের খুঁজে নিতে হবে। তাহলে এখানে 1 থেকে 3 পর্যন্ত, আর এইখানে হচ্ছে 4 থেকে 14 পর্যন্ত, আর এইখানে হচ্ছে 15 থেকে 26 পর্যন্ত। তাহলে 15 থেকে 26 পর্যন্ত গণসংখ্যা হচ্ছে এইখানে। তাহলে যেহেতু আমাদের 18তম পদ লাগবে, তাহলে এখানে 15তম পদ থেকে 26তম পদ পর্যন্ত আছে এই শ্রেণীতে। তাহলে নিশ্চয় 18তম পদ এই শ্রেণীতে আছে। তাহলে মধ্যক শ্রেণীর ঊর্ধ্বসীমা চেয়েছে। তাহলে মধ্যক শ্রেণী হচ্ছে এই যে মধ্যক শ্রেণী হচ্ছে 42 থেকে 47, আর তার ঊর্ধ্বসীমা হচ্ছে 47। তাহলে এই যে মধ্যক শ্রেণীর ঊর্ধ্বসীমা হচ্ছে গ, অর্থাৎ 15 রেজাল্ট হচ্ছে 3। আচ্ছা, 15 রেজাল্ট হচ্ছে 3। তারপর হচ্ছে এই যে এত সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি, অর্থাৎ এখানে পৌনঃপুনিক ভগ্নাংশ আছে, একে সাধারণ ভগ্নাংশে পরিণত করতে হবে। এর নিয়মটা হচ্ছে প্রথমেই আমাদের এই যে পুরো সংখ্যাটা লিখে ফেলতে হবে। তাহলে পুরো সংখ্যাটা লিখে ফেললাম, এই যে 57 পুরো সংখ্যা থেকে প্রথমে অর্থাৎ পৌনঃপুনিক ভগ্নাংশকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করতে চাই, প্রথমে আমাদের কাজ হচ্ছে পুরো সংখ্যাটা লিখে ফেলা। একেবারে পুরোটা লিখে ফেলবো, তারপর মাইনাস করব পৌনঃপুনিকের আগ পর্যন্ত। তাহলে পৌনঃপুনিকের আগ পর্যন্ত শুধু 5 আছে, এখানে আর কিছুই নেই, 05 মানেই তো হচ্ছে 5। তারপর হরের কাজ করব। হরে যখন কাজ করব তখন দশমিকের এই যে পরের ব্যাপারগুলো আমরা দেখবো, এর আগের ব্যাপারগুলো আর কাজ করবে না হরের জন্য। হরে যখন লিখব তখন এই যে এখানে দশমিকের পরে পৌনঃপুনিক আছে একটা অঙ্কের উপরে, তাহলে এই জন্য একটা নয়। আর দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া আছে একটা অঙ্ক, এই জন্য একটা 0। আর হরে যখন আমরা সংখ্যাগুলো লিখবো বা সংখ্যাটা লিখবো তখন দশমিকের পরের অঙ্কগুলো নিয়ে চিন্তা করব, দশমিকের আগের অঙ্কগুলো নিয়ে চিন্তা করব না। দশমিকের পরে যতগুলো অঙ্কের উপর পৌনঃপুনিক থাকবে ততটা নয়, আর যতগুলো অঙ্কের উপর পৌনঃপুনিক থাকবে না ততটা 0। এটা হচ্ছে নিয়ম। তাহলে এখানে যদি আমরা 57 থেকে 5 যদি বিয়োগ করি, 57 থেকে 5 বিয়োগ করলে হবে
52, আর এখানে হচ্ছে 90, আর যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এটা হচ্ছে 26, আর এটা হচ্ছে 45। তাহলে এখানে এই যে 16 এর খ নাম্বার হচ্ছে রেজাল্ট, অর্থাৎ পৌনঃপুনিক ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করলাম। তারপর 17 নাম্বার, এখানে বলছে কিউ এর প্রকৃত উপসেট হচ্ছে 3, আর কিউ সেটের উপাদান সংখ্যা 2টি। আমরা জানি যে কোনো সেটের উপাদান সংখ্যা যদি nটি হয়, কোনো সেটের উপাদান সংখ্যা যদি nটি হয় তাহলে তার উপসেট সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে এই যে কিউ সেটের উপাদান সংখ্যা হচ্ছে 2টি, কিউ সেটের উপাদান সংখ্যা হচ্ছে 2টি, তাহলে তার কিউ সেটের উপাদান 2টি, তাহলে তার উপসেট হবে 2 টু দি পাওয়ার 2, অর্থাৎ উপসেট হবে 4টি। আর আমরা জানি যে উপসেট যতটি প্রকৃত উপসেট হচ্ছে তার চেয়ে একটা কম, তাহলে যেহেতু উপসেট 4টি প্রকৃত উপসেট হবে 4 থেকে 1 কম, অর্থাৎ 3টি। তাহলে কিউ এর প্রকৃত উপসেট সংখ্যা 3, এই যে 1 নম্বর কথাটা সেটা সত্য। তারপর 2 নাম্বার, যে কিউ সেট ইন্টারসেকশন আর সেট, আর দুইটা শূন্য পাওয়া যায় কিনা। এখন কিউ আর আর যদি ইন্টারসেকশন করি, ইন্টারসেকশন মানে কমন উপাদানগুলো, তাহলে কিউ এবং আর এর মধ্যে কমন উপাদান এই যে শূন্য আছে, কিন্তু কিউতে 2 আছে, এখানে 2 নেই। আর এখানে -1 আর 1 আছে, কিন্তু কিউতে -1 বা 1 নাই। তাহলে কিউ এবং আর এর মধ্যে কমন উপাদান হচ্ছে 0, তাহলে দুইটার ইন্টারসেকশন করলে 0 পাওয়া যাবে। তার মানে হচ্ছে 2 নাম্বার কথাটাও সত্য। তারপর 3 নাম্বার, যে আর থেকে কিউ মাইনাস করতে হবে, তাহলে আর থেকে যদি কিউ মাইনাস করি, আর হচ্ছে -1 0 1, আর কিউ যদি মাইনাস করি এটা হচ্ছে 0 2। তো মাইনাসের নিয়ম অনুযায়ী যে প্রথম উপাদানগুলোর সাথে দ্বিতীয় উপাদানগুলো যেগুলো মিলবে সেগুলো বাদ, আর প্রথমের বাকি সব উপাদান বসে যাবে। তাহলে এখানে 0 0 মিলতেছে, 0 বাদ, আর তো কিছু মিলতেছে না, তাহলে প্রথম উপাদান প্রথমে, আর যে উপাদানগুলো থেকে যায় সেগুলো বসে যাবে। তাহলে প্রথমে থেকে যাচ্ছে -1 আর 1, এগুলো বসবে, অর্থাৎ আর থেকে কিউ মাইনাস করলে -1 1 পাওয়া যায়, আর -1 1 তো আর এর সমান না, তার মানে আর থেকে কিউ মাইনাস করলে -1 1 পাওয়া যায়, অর্থাৎ আর পাওয়া যায় না। কিন্তু আর মানে তো হচ্ছে -1 0 1, তাহলে এই দুইটা বিয়োগ করলে -1 1 পাওয়া যায়। তাহলে কিন্তু এই দুইটা বিয়োগ করলে আর এর সমান পাওয়া যায় না, অর্থাৎ এটা পাওয়া যায় না। তার মানে 3 নাম্বার কথাটা মিথ্যা। তাহলে 17 এর হবে 1 আর 2 সত্য, তাহলে 17 হবে এই যে ক নাম্বার সত্য। তাহলে 17 এর রেজাল্ট হচ্ছে ক। তারপর হচ্ছে 18 নং কোশ্চেন। এখানে ওই যে উদ্দীপকে p+1/p এর মান √6 দেওয়া আছে, এখান থেকে 18 নং এবং 19 নং কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তাহলে এটা হচ্ছে p+1/p এর মান হচ্ছে √6, p2+1/p² এর মান বের করতে হবে। তাহলে এখানে আমরা এটা স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র করতে পারি, আর স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র দুইটা, একটা হচ্ছে a + b² -2ab, আর একটা হচ্ছে a - b² +2ab। এখানে যেহেতু প্লাসের মান দেওয়া আছে, আমরা প্লাসের সূত্রটা করব, অর্থাৎ a বলতে p, a প্লাস b বলতে 1/p, অর্থাৎ a + b² -2ab। কারণ এখানে এই যে p² + 1/p² কে এটাকে এইভাবে p² লেখা যায়, আর এটাকে লেখা যায় 1/p²। তাহলে এই যে এটা p² + 1/p²। তাহলে এটা স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র, a + b² -2ab। তাহলে এটা চলে যাবে। আর p+1/p এর মান হচ্ছে বর্গমূল 6, তাহলে বর্গমূল 6 তার উপর হচ্ছে স্কয়ার আর -2, আর √2 চলে গেলে 6 - 2, তার মানে হচ্ছে 4। তাহলে 18 রেজাল্ট হচ্ছে খ 4। তারপর p+1/p এর মান তো √6 দেওয়া আছে, তাহলে এই যে 19 নাম্বার হচ্ছে p³ + 1/p³ এর মান বের করতে হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে p³ আগের মতো 1/p³। এই যে তাহলে এই যে p³ + 1/p³ কে আমরা p³ + 1/p³ লিখতে পারি, একই কথা, অর্থাৎ এই লাইন থেকে এই লাইন লেখা যায়। তাহলে এটা a³ + b³ এর সূত্র, a³ + b³ এর সূত্র, a³ + b³ এর দুইটা সূত্র, একটা হচ্ছে মান নির্ণয়ের আর একটা হচ্ছে উৎপাদকের। তো এখানে আমরা মান নির্ণয়ের সূত্রটা করব, অর্থাৎ a + b³ a বলতে p আর b বলতে 1/p, a 1/p, a + b³ -3ab * a + b, p + 1/p। তাহলে এই যে p+1/p এর মান হচ্ছে বর্গমূল 6, তাহলে বর্গমূল 6³ -3, আর এটা p চলে যাবে, p + 1/p এর মান হচ্ছে বর্গমূল 6।
তাহলে এখানে বর্গমূল 6 হচ্ছে 3টা, তাহলে আমি লিখতে পারি যে বর্গমূল 6 হোল স্কোয়ার আর বর্গমূল 6 মাইনাস 3√6। তাহলে এখানে রুট স্কোয়ারে যদি চলে যায়, কারণ এখানে বর্গমূল 6 3টা, এখানে লিখলাম বর্গমূল 6 হোল স্কোয়ার ইন্টু বর্গমূল 6, তাহলে এখানে দুইটা, এখানে একটা, 3টা। এখানে দুইটা লেখার কারণ, দুইটা এখানে একসাথে দুইটা আর আরেকটা আলাদা লেখার কারণ হচ্ছে যে এখানে রুট স্কোয়ারে যাতে চলে যায় এই জন্য আমরা দুইটা একসাথে লিখলাম, আরেকটা আলাদা লিখলাম। তাহলে এখানে রুট আর স্কোয়ারে চলে গেলে এখানে 6√6 মাইনাস 3√6, তাহলে 6টা √6 থেকে 3টা √6 যদি চলে যায় তাহলে থাকবে হচ্ছে 3√6, অর্থাৎ 19-এর রেজাল্ট হবে ঘ। 19-এর রেজাল্ট হবে ঘ, 3√6। তারপর 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন হচ্ছে লগ 4 x এর 4 ভিত্তিক লগ এর মান হচ্ছে হাফ, তাহলে x এর মান বের করতে হবে। x এর 4 ভিত্তিক লগ এর মান হচ্ছে 1/2, তাহলে সেখান থেকে x এর মান বের করতে হবে। আচ্ছা, এখান থেকে আমি যদি লগ তুলে দেই, আমরা যদি লগ তুলে দেই তাহলে ভিত্তিটা ভিত্তি হিসাবে থাকবে, আর এই যে পাওয়ারটা, এই যে এখানে হাফ, এখানে 4 এর উপর পাওয়ার হিসেবে চলে আসবে, আর এক্সট্রা চলে যাবে ওই দিকে যদি আমরা লগ তুলে দিই। তাহলে বা এটাকে আমি লিখতে পারি x = 4 ½ আর আমরা জানি যে এটা হচ্ছে x, আর 4 মানে হচ্ছে বর্গমূল। কারণ আমরা যদি এরকম থাকে যে বর্গমূল 5, তাহলে আমরা লিখতে পারবো 5 অর্থাৎ বর্গমূলের পরিবর্তে পাওয়ার হাফ লিখতে পারবো। এখানে পাওয়ার যেহেতু 1/2 আছে তাহলে আমরা বর্গমূল দিয়ে দিতে পারবো, আর সুতরাং x বর্গমূল 4 এর মান হচ্ছে এটা x, আর এখানে বর্গমূল 4, আর আমরা জানি বর্গমূল 4 এর মান হচ্ছে 2, তাহলে বিষয়ের রেজাল্ট হচ্ছে 2। তাহলে দিনাজপুর বোর্ড, তাহলে বিষয়ের রেজাল্ট হচ্ছে 2, অর্থাৎ খ। তাহলে দিনাজপুর বোর্ড 2019-এর দ্বিতীয় পার্ট সম্পন্ন করা হলো।